নমস্কার, আমি কলতান, পানিহাটি কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। পানিহাটির অলিতে গলিতে আমরা ঘুরছি, যেরকম অন্যান্য বিধানসভাতেও কমরেডরা ঘুরছেন প্রচারের জন্যে। আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাকে বাঁচাতে হবে। বাংলা বাঁচলে তবেই দেশ বাঁচবে। কিন্তু এই বাংলা বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর জন্য যে এবারের নির্বাচন, সেই নির্বাচন আসলে কোন ন্যারেটিভের ওপর ভোট হবে। আপনি যদি বাম আমলের শেষ 5-10 বছর খেয়াল করেন, এ রাজ্যের তখন যে প্রধান বিরোধী দল, তারা বামেদের বিরুদ্ধে বলতো তারা এত হাজার কারখানা বন্ধ করেছে, আর বামেরা পাল্টা খতিয়ান দিয়ে বলতো তারা কোথায় 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 নতুন নতুন কারখানা তৈরি করেছে। ফলে বাম আমলের শেষ দিকে ন্যারেটিভ ছিল যে কারখানা হবে কি হবে না, এটাই বাম মনস্কতা। এখন ন্যারেটিভটা বদলে গিয়ে হয়ে গেছে মন্দির হবে না মসজিদ হবে। ফলে মন্দির মসজিদের বাইনারির মধ্যে সাধারণ মানুষকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। কেন? কারণ এই মন্দির মসজিদের বিতর্কে যখন আমি আপনি থাকবো, তখন আসলে কাজ কর্ম, চাকরি বাকরি, খাবার দাবারের চিন্তা আসবে না। এবং দুটো রাজনৈতিক দল আমরা বাদে যারা নির্বাচনে এবার লড়ছে, বিজেপি এবং তৃণমূল, ধর্মের বিষয়ে এমন এমন কথা বলছে যেন ওরা ওই ধর্মের মানুষকে বাঁচাবে। আচ্ছা, বিজেপি যখন রান্নার গ্যাসের দাম বাড়ায়, তখন তো সেটা সব ধর্মের মানুষকেই ক্ষতিগ্রস্ত করে। আবার যখন তৃণমূল 100 দিনের কাজের টাকা চুরি করে, আবাস যোজনার টাকা চুরি করে, তখনও তো সেটা সব ধর্মের মানুষকেই ক্ষতিগ্রস্ত করে। তাহলে ধর্মের নাম করে মানুষকে ভুল বুঝিয়ে মানুষের পকেট লুটে নেওয়ার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমাদের লড়াইটা এইবার আমরা লড়ে নিতে পারবো বলে আমরা মনে করছি। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা আসলে কাজের কথা বলতে চাই। ওরা যত কাজের কথা বলতে যাব, তত ওরা বিপদে পড়বে। কারণ গত 15 বছরে আপনি যদি বিজেপির আমলে দেখেন, রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প, সবেতে আসলে বিজেপি ফেল করেছে, নতুন করে কাজ দিতে পারেনি। রেলে শূন্যপদ বেড়ে গেছে, শূন্যপদ যত বেড়েছে তত আসলে ওরা চাকরি কমিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যাতে আসলে মনে হয় শূন্যপদটা কমে যাচ্ছে। বাস্তবতা তাই হয়েছে। রেল আগে যত মানুষের কাজ দিতে পারতো, এখন আর সেটা পারছে না। ব্যাংক দুটো তিনটে এক জায়গায় মার্জ করে দেওয়া হয়েছে, যাতে করে ব্যাংকের শূন্যপদ কমে যাচ্ছে এটা বোঝা যায়, তাই হচ্ছে। ফলে বেকার ছেলেমেয়েরা কাজ পাবে কোথায়? কেন্দ্রীয় সরকারি সংস্থায় তারা কাজ পাচ্ছে না। একই রকম ভাবে রাজ্য সরকার গত 15 বছরের চাকরি চুরি করে, 100 দিনের কাজের টাকা চুরি করে, নতুন কলকারখানা তৈরি না করে যে যন্ত্রণার মধ্যে মানুষকে ফেলেছে, ফলে মানুষ এই পশ্চিমবাংলায় কাজ পাচ্ছেন না, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে বাইরে। বা ওই যে যে মানুষ ওইখানে কাজ করছেন, বাড়ি তৈরির কাজ করছেন, তারা মালদা মুর্শিদাবাদের বা অন্যান্য জেলার মানুষ, দক্ষিণ 24 পরগনার মানুষ। সেই মানুষ যদি তার এলাকায় ভালো করে কাজ পেতেন, তাহলে আজকে কেরালে, তামিলনাড়ুতে চলে যেতে হতো না। ফলে এই যন্ত্রণা থেকে মানুষকে সরাতে হবে, এই যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। তার জন্য আমরা বামপন্থীরা বিধানসভার বাইরে যেরকম লড়াই করেছি, এবার বিধানসভার ভেতরে লড়াই করার চেষ্টা করছি। যে কথা বামফ্রন্ট তার ইশতেহারে বলেছে, এই সময়ে বামফ্রন্টের সরকার তৈরি হলে প্রতি বছর বছর এসএসসি চালু করে ওই শূন্য পদে আবার স্থায়ী শিক্ষক নিয়োগ বামপন্থীরা করবে। আমরা বলেছি প্রতিটা বাড়িতে একটা করে স্থায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা, সেটা বামপন্থীরা করবে। এই সময় দাঁড়িয়ে ওলা উবের যিনি চালাচ্ছেন, যিনি একটা প্রাইভেট জায়গায় সেলসের কাজ করছেন, যিনি খাবার পৌঁছে দিচ্ছেন বাড়িতে বাড়িতে, তাদের জন্য কোনো সামাজিক সুরক্ষা নিরাপত্তার ব্যাপার নেই। বামপন্থীরা ক্ষমতায় এলে তাদের জন্য তাদের শ্রমিক কল্যাণ পর্ষদ ইত্যাদি তৈরি হবে, যাতে তারা একটা ন্যূনতম নিরাপত্তার মধ্যে পেতে পারেন। মহিলাদের জন্য সরকারি গণপরিবহন সম্পূর্ণভাবে বিনামূল্যে করা হবে। মহিলাদের জন্য এলাকায় জেলায় তৈরি করা হবে অভয়া বাহিনী, যাতে করে কোনো সমাজ বিরোধীরা এসে তার উপর ঝাঁপিয়ে পড়তে না পারে, সেরকম ব্যবস্থা সামাজিক উদ্যোগে তৈরি করার চেষ্টা করা হবে। বয়স্কদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা, যে ভাতা এখন চলছে সেই ভাতাকে আইনে পরিণত করা, যাতে ওটা কারুর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর না করা হয়। আইনে পরিণত করতে হবে সেই ভাতাকে, যাতে মানুষ তার গোটা জীবন প্রয়োজন অনুযায়ী সেই ভাতা পেতে পারে। তাহলে যে ছোট বড় মাঝারি শিল্প, সেগুলোকে আবার নতুন করে বিনিয়োগ করে তৈরি করার ব্যবস্থা, যাতে পরিযায়ী শ্রমিকদের এক অংশ এখানে এসে কাজ পেতে পারেন। গ্রামে গ্রামে জুড়ে শহরেও একাংশে মাইক্রো ফিন্যান্সের যে ভয়ঙ্কর থাবা, বামপন্থীরা ক্ষমতায় এলে সেই মাইক্রো ফিন্যান্সের যাবতীয় ঋণ মকুব করা হবে। এই কথা আমরা বলছি। গরিব মানুষের টাকা লুট করে বড় লোকদের আমরা খেতে দেব না। ফলে এই যে বামপন্থীদের বিকল্পের ইশতেহার, এই বিকল্পের ইশতেহার মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের সকলের। এবং মানুষ বুঝতে পারছেন যে এই ইশতেহার নিয়ে মানুষের কাছে গেলে তৃণমূল বিজেপির এই ভাগের রাজনীতি আসলে খান খান হয়ে যাবে। সেই জন্য বিজেপির নেতারা রাস্তায় নতুন ফর্মুলা নামিয়েছে, যে বামেরা নাকি ভোট কেটে সব ক্ষতি করে দিচ্ছে। তাহলে বিজেপি এতদিন ধরে কার ভোট কাটছিল?
স্বাধীনতার আগে থেকে বামপন্থীরা এই পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছে, সংবিধানে সবার কাজের অধিকারের পক্ষে লড়াই করেছে, সবার ভোটের অধিকারের পক্ষে লড়াই করেছে, রেড ভলেন্টিয়ারের কাজ করেছে, অপারেশন বর্গা করেছে। তাহলে আজকে গোটা পশ্চিমবাংলার ইতিহাসে এত আন্দোলনের ইতিহাস যাদের সাথে আছে, সেই বামপন্থীদের কথা শুনতে হবে বিজেপির কাছ থেকে? সংগঠন নেই, ইতিহাস নেই, চর্চা নেই, বাংলার মনীষীদের নাম ঠিকমতো জানেন না, শুধুমাত্র টিভি মিডিয়ার উপর ভরসা করে ভোট। আর যতবার ওরা ভোট পেয়েছেন ততবার আসলে তৃণমূলের সরকার করতে সুবিধা হয়েছে। যতবার ওরা ভোটের আগে এসে বলেছেন ইডি আর সিবিআই আসবে আর টপাটপ নেতাদের ধরে নিয়ে যাবে, ততবার করে তৃণমূলের নেতারা জামিনে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন। যে তৃণমূলের নেতাদের আজকে জেলে ভাত আর কুমড়োর ঘ্যাট খাওয়ার কথা ছিল, তারা এখানে তৃণমূলের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন আর বাড়িতে গিয়ে পোলাও মাংস খাচ্ছেন, কারণ ইডি সিবিআই এর তদন্ত বিজেপি এখানে করতে দেয়নি, অভয়ার তদন্ত করতে দেয়নি, নিয়োগ দুর্নীতির তদন্ত করতে দেয়নি। আর নারদার ভিডিও, যেটা বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মুছে গেছে, কারণ তার মধ্যে 2-3 জন দুর্নীতিগ্রস্ত করা গলায় মালা পরিয়ে ঘরে নিয়েছে। ঠিকই যেমন ভাবে ভারতবর্ষের মাটিতে রাস্তা দিয়ে ধর্ষককে মালা পরিয়ে ওরা বাড়িতে নিয়েছিল, বিজয় মিছিল করে যে ধর্ষক ছাড়া পেয়েছে, কত আনন্দের বিষয়। এইটাই বিজেপি, এবং এর সাথেই যাচ্ছে তৃণমূল, যে বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলার মাটিতে ভাগের রাজনীতি করার জন্য। সেটা কখনো এসআইআর হতে পারে, কখনো ওয়াকআফ হতে পারে, কখনো ওবিসি এ সার্টিফিকেট হতে পারে। ফলে এই ভাগের রাজনীতির বিরুদ্ধে মানুষকে তার বিকল্পের কথা বলে, তার মাথা উঁচু করে বাঁচবার অধিকারের কথা বলে আসলে আমরা এই নির্বাচনে লড়তে যাচ্ছি। অনেক ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, রং দে বসন্তি, আপনারাও দেখেছিলেন। রং দে বসন্তি সিনেমায় আমির খানের মুখে একটা খুব বিখ্যাত ডায়লগ ছিল, जिंदगी जीने के 2 ही तरीके होते हैं, जो हो रहा है उसे होने दो, बर्दाश्त करते जाओ, या फिर जिम्मेदारी उठाओ उसे बदलने की। আমরা বামপন্থীরা গোটা পশ্চিম বাংলা জুড়ে আসলে এই বদলের কথা বলতেই রাস্তায় নেমেছি। পাশে থাকবেন, বামপন্থীদেরকে সমর্থন করবেন, বাংলাকে আমরা বাঁচাবো, তাহলেই গোটা দেশ বাঁচবে।